মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এজন্য দেশজ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার নির্দেশ দেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের মেলার উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো 7 দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প পণ্য মেলা। ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে 7 ক্যাটাগরিতে 7 জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পদক তুলে দেওয়া হয়। গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে বঙ্গবন্ধুর কর্মমুখী শিক্ষানীতির পদাঙ্ক অনুসরণ করে নেওয়া নিজের পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। যদি শিল্পায়ন না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না বা আমরা এগোতে পারবো না। আমরা সেই শিল্পায়নের দিকেই নজর দিয়েছি। বলেন, যেসব উৎপাদন দেশীয় অর্থনীতিতে কাজে লাগবে তার উপর গুরুত্ব দিয়েছে সরকার। এগিয়ে আসতে হবে গণমানুষকেও। বিশেষ শিল্পাঞ্চলে বিদেশিদের পাশাপাশি প্রয়োজন দেশীয় বিনিয়োগের। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। এবং এই 100টা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 80টা ইতিমধ্যে জায়গা আমরা নেওয়া আছে। সারা বিশ্বে পণ্য পরিবহন সহ জিনিসপত্রের দাম বেড়েছে, তবে মূল্যস্ফীতি কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। পরিবহন, সঞ্চালন, বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। শিল্প উদ্যোক্তাদের পরিবেশ দূষণ না করারও নির্দেশ দেন। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পরে মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত এই মেলা চলবে 25 মে পর্যন্ত। শাহনাজ শারমিন, 71, ঢাকা। মেট্রো রেলের ভাড়ার উপর এনবিআরের ভ্যাট নেবার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য মন্তব্য করে তা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এর আগে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম.এন. সিদ্দিক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রো রেল পরিচালনার জন্য ভর্তুকি দেওয়া হয়, এদেশে ভ্যাট বসানো হচ্ছে। বিদ্যুতের দাম 22% বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় ভাড়া বৃদ্ধি ছাড়া কোনো উপায় থাকবে না। এ সময় বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, তাদের কথার সাথে কাজের মিল নেই। আবারও তারা আগুন সন্ত্রাস করলে তার ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের এই নেতা। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিস্টা, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও সারা দেশে ভোট বর্জন সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষ বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে বলে মনে করেন তিনি। রবিবার নয়াপল্টনে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, সরকারের অপকর্ম বিদেশে যাতে প্রকাশ না পায় সেজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক থেকে যে আবারও ডলার লোপাটের ঘটনা ঘটেছে তা এখন স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, বাংলাদেশে বিশ্বযুদ্ধ পরিস্থিতির জন্য নয়, সরকারের লুটপাট দুর্নীতির কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। সরকার এ নিয়ে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা তারা বলেছে, কিন্তু এইটার প্রভাব তো ওই সমস্ত আশেপাশের দেশ ইউরোপে তো হয়নি। ওখানে তো জিনিসপত্রের দাম বাড়েনি, ওইখানে তো জ্বালানি তেলের দাম বাড়েনি। তো এত দূরে আপনার বাংলাদেশে কেন বাড়ছে? এটা একমাত্রই হচ্ছে লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং মানে এই যে সিন্ডিকেট বাসদের এটা অবদান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটের বাকি আর মাত্র একদিন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে মাঠেই আছে বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশন বলছে, ভোটের দিন
কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এই ধাপে দেশের 63 জেলায় 157 উপজেলায় ভোটের লড়াইয়ে মাঠে আছেন 1828 জন প্রার্থী। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। 21শে মে নির্বাচনের জন্য প্রায় প্রস্তুত 63 জেলার 157 উপজেলা। আজ রাতে প্রচার শেষ, তাই সময় নষ্ট করতে চাননি কোনো প্রার্থী। সকাল থেকেই যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মেহেরপুরের গাংনী উপজেলায় রবিবার সকাল থেকেই প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। শুরুতে এখানে 8 জন থাকলেও এখন মাঠে আছেন 5 জন চেয়ারম্যান প্রার্থী। আমি ভোটের মাঠে আছি, জনগণের সাথে আছি। আমাদের কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডের বিপুল সাড়া আমরা পাচ্ছি। আর সুষ্ঠু পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করার অপেক্ষায় ভোটাররা। এটা আমার প্রথম ভোট, তো আমরা চাচ্ছি ভোটটা সুষ্ঠুভাবে হোক। এদিকে টাঙ্গাইলের ভুয়াপুর, কালিহাতী ও ঘাটাইলেও উন্নয়নে কাজ করার আশ্বাস প্রার্থীদের। শেষ দিনের প্রচারেও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আগামী 21 তারিখে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমি নির্বাচিত হবে বলে আমার বিশ্বাস। নির্বাচিত হলে সব শ্রেণীর মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন বলে জানান নেত্রকোনার প্রার্থীরা। সার্বিক নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের ভোট কেন্দ্র ভিত্তিক যে নির্বাচনের পরিকল্পনা অনুযায়ী যে ডিউটি সেটা থাকবে। মোবাইল পার্টি থাকবে, স্ট্রাইকিং পার্টি থাকবে এবং সর্বশেষে স্ট্যান্ড বাই পার্টি থাকবে। কুমিল্লায় 3 উপজেলায় 21শে মে ভোট দেবেন ভোটাররা। তবে প্রার্থীরা একে অপরের প্রতি নানা অভিযোগ তুলছেন। তারা আমার জনপ্রিয়তায় দুইজনে ভীতু হয়ে পড়ছে, দুইজনে একসাথে আমার মুভ করে, দুইজনে একই প্রার্থী। যে সমস্ত অসঙ্গতিগুলো আছে মানে এগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে, সমাজে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। বরগুনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। জানান ভোটের দিন কোনো অনিয়ম মেনে নেবেন না তারা। আপনারা আসেন, আপনাদের ভোটাধিকার একটা গণতান্ত্রিক অধিকার, এটা আপনারা প্রয়োগ করেন এবং আপনারা এটা দায়িত্ব। একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকা এরই মধ্যে এ ধাপে নির্বাচিত হয়েছেন 21 জন। আব্দুল্লাহ মামুন, 71। রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুরে কালশির মোড়ে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ চালকরা। সড়কে যান চলাচল বন্ধ। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, এই মুহূর্তে পরিস্থিতি কেমন? যেহেতু সংঘর্ষ হয়েছে, হতাহতের কোনো খবর আছে কিনা সেটিও জানাবেন। ধন্যবাদ শাওন। আসলে একটি রণক্ষেত্র অবস্থা। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, গত 1 ঘন্টা ধরে একই পরিস্থিতিতে চলছে। অটো চালক যারা রয়েছেন তারা বারবার ধাওয়া দিচ্ছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন। একই সাথে পুলিশের কিছুক্ষণ আগে, অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগে একটি টহল টিম এসেছে। তারা যারা ধাওয়া দিয়েছিলেন তাদেরকে অন্যদিকে ধাওয়া দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা একটু পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। যারা আসলে ইট পাটকেল নিক্ষেপ করছেন এদিক থেকে, খুব পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই আসলে ভয়াবহ হয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশ এসেছিল। পুলিশকেও এখন ধাওয়া দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের দিকে, পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ একটি পুলিশ বক্স তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং আরও একটি পুলিশ বক্সের পুরো ভাঙচুর করা হয়েছে। যারা এই আন্দোলন করছেন তাদের পক্ষে বলা হচ্ছে যে 2 জন পুলিশের গুলিতে আহত হয়েছেন। একজনের মাথায় কিছুটা রাবার বুলেট লেগেছে, ফেটে গিয়েছে এবং এর বাইরেও যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আবার পুলিশের পক্ষ থেকে এখন পাল্টা ধাওয়া দেওয়ার শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতেই কিন্তু চলছে এবং এই পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া যে চলছে সেই প্রায় 1 ঘন্টা ধরে এরকম রণক্ষেত্র অবস্থা রয়েছে। পুলিশ কিছুক্ষণ আগেই আসলে এই অবস্থান পরিবর্তন করে তারা এই অ্যাকশনে গিয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্থানীয় যারা কাউন্সিলর, জনপ্রতিনিধি আছে তারাও চেষ্টা করছেন যে বিষয়টি সামাল দেওয়ার। পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে রাবার বুলেট নিক্ষেপ করছেন এবং টিয়ার শেল নিক্ষেপ করছেন, পরিস্থিতি অনেকটা শান্ত করার চেষ্টা করছেন। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিস্থিতি আসলে হতাহত হওয়ার মতোই অবস্থা। পুলিশ এসেছে এবং পুলিশ একবার এখান থেকে গিয়েছে, কিন্তু তখন তারা ভেতরে, অর্থাৎ গ্যারেজের, আমি যেদিকে একটু দেখাই যে মোড়ের ডান দিকেই, সেদিকেই মূলত আসলে বারবার এসে তারা এই হামলাটি করছেন।
পথচারী যারা আছেন একেবারে পুরো সড়ক বন্ধ, কেউ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারছে না। ভয়াবহ পরিস্থিতি, যেটি পুলিশের দুটি বক্সে যে আগুন দেওয়া হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে সেই আগুন দেওয়ার কারণে দুটি পুলিশ বক্স একেবারেই ভূষিত হয়ে গেছে। পুলিশকে লক্ষ্য করেও তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। এটি আসলে একটি ভয়াবহ বিষয় আমরা দেখতে পাচ্ছি, একেবারেই বৃষ্টির মতো ইট পাটকেল। আমি ক্যামেরা পার্সনকে একটু বলবো যে একটু নিরাপদে থেকে তারপরে সংবাদ সংগ্রহ করার জন্য পুলিশের আরও একটি টহল টিম টিম এসেছে এবং তারা চেষ্টা করছে পরিস্থিতি অনুকূলে আনার জন্য। কিন্তু আসলে এখানে 4 থেকে 5টি সড়ক, কোন দিক থেকে আসলে পুলিশ সামাল দিবে সেই পরিস্থিতিটা, একদিক থেকে তারা যখন চলে যাচ্ছে অন্য দিক থেকে হামলা হচ্ছে এবং সেই হামলা হওয়ার কারণে আসলে পুলিশ পরিস্থিতিটা খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না। তারা এখন 12 নম্বর বাউনিয়াবাদের দিকে যে সড়কটি গেছে সেই সড়কেই মূলত রিক্সার বেশি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজগুলোর দিকে ধাওয়া দিয়ে তাদেরকে গ্যারেজের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। কিন্তু একটু পরেই আমরা দেখতে পাচ্ছি যে আবার পুনরায় তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। এরকম পরিস্থিতি চলছে গত 1 ঘন্টা ধরে। এর আগে দিনভর আসলে সকাল থেকেই মিরপুর 10 নম্বরে পুলিশের সাথে একটি সহিংস পরিস্থিতিতে ছিল। সেখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের মধ্যে বেশ কয়েকজন আহত আছে। কিন্তু মিরপুর 10 নম্বরের পরিস্থিতি আমরা দুপুরের পর দেখেছি কিছুটা শান্ত হয়ে গিয়েছে। সেখানে স্থানীয় যিনি জনপ্রতিনিধি আছেন তিনি তার লোকজন নিয়ে এসে তাদেরকে বুঝিয়ে অনেকটা সরিয়ে দিয়েছেন। কিন্তু মূল যদি অটোরিকশার হাব যেটাকে আমি বলি সেটি আসলে এই কালশি মোড়, এবং কালশি মোড়টি গত 1 ঘন্টার উপরে বন্ধ থাকায় অফিস ফেরত মানুষ আছে। আজ কর্মদিবস এবং সেই কর্মদিবসের কারণে অসংখ্য গাড়ি আটকা পড়েছে। অর্থাৎ টিসিবি চত্বর দিয়ে যে গাড়িগুলো আসছে সে সবগুলো গাড়িই বন্ধ। সেখানে দীর্ঘ ভোগান্তিতে আছে এবং মানুষ পায়ে হেঁটে আসার চেষ্টা করছে। একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মোড়টি আসলে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখন এই দিক থেকে আসছেন অর্থাৎ কাশি একেবারেই মোড় থেকে, তাদেরকে সরানোর জন্য পুলিশের আরেকটি টিম আসছে। অন্য একটি টিম আমরা দেখতে পাচ্ছি যে মিরপুরের দিক থেকে একেবারেই পুলিশের কাঁদানি জলকামান সহকারে পুলিশের একটি সিএফসি ভ্যান সেটি নিয়ে তারা মুভ করার চেষ্টা করছেন, আসার চেষ্টা করছেন এবং যারা সড়ক অবরোধ করেছে, জ্বালাও করাও করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যারা আন্দোলন করছেন তারা আসলে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন চারদিক থেকে। তার কারণে পুলিশ অনেকটা শক্ত অবস্থানে গেলেও সেই ইট পাটকেলের সামনে আসলে দাঁড়াতে তাদের কষ্ট হচ্ছে। ইমন, আপনার মাধ্যমে আমরা ছবিতে দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান এবং বিক্ষোভকারীদের অবস্থান। যেহেতু তারা একটা সহিংস অবস্থায় চলে গেছে এবং পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু তাদের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে বা তাদেরকে আলোচনার মাধ্যমে থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি আপনি জেনেছেন কিনা? দেখুন, যারা আন্দোলন করছেন তারা দুটি বিষয় বলছেন যে এরকম একদম খুব করে একদিনের সিদ্ধান্তে এই অটো রিক্সা বন্ধ করে দেওয়ার কারণে তারা অনেকেই আসলে কিস্তি করে অর্থাৎ নানানভাবে নানান এনজিও থেকে টাকা নিয়ে এই অটো রিক্সা কিনেছেন এবং এই অটো রিক্সা সেই কিস্তি প্রতি মাসে তাদের দিতে হয় এবং পরিবারের ভরণ পোষণ তাদের এই আয়ের মাধ্যমেই চালাতে হয়। এটি একদিনের নোটিশে যখন মন্ত্রীর নোটিশে এটি বন্ধ হয়ে করে দেওয়া হয়েছে তখন তারা একটি বিপাকে পড়েছেন। এটির তারা একটি সময় দিয়ে বন্ধ করার জন্য তারা বলছেন, এটি একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটি বলছি যে এটি বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার মধ্যে তারা অভিযোগ করছেন যে পুলিশ তাদের গ্যারেজ থেকে এসে রিক্সা ধরে নিয়ে যাচ্ছে, যেটি আসলে করার কথা ছিল না। সড়কে চললে হয়তো তারা বন্ধ করতেন, কিন্তু গ্যারেজের থেকেও রিক্সা এসে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ এবং তাদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে এবং তারা নানানভাবে তাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে। তাদের প্রতি পুলিশের নানান ধরনের অন্যায় অবিচারের কথাগুলো বলছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ভয়াবহ পরিস্থিতি। যারা আসলে পথচারী আছেন আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নারী সদস্য তারা দৌড়ে অনেকটা নিরাপদে যাওয়ার চেষ্টা করছেন। এই মাত্র আপনি যে কথাটি বললেন ইমন, যে তাদের যে অভিযোগ যে পুলিশ গ্যারেজ থেকেও রিক্সা নিয়ে যাচ্ছে এবং তাদের কাছে টাকা দাবি করছে, এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য কি পেয়েছেন? দেখুন, এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই বক্তব্যকে পুরোপুরি তাদের যে অভিযোগ সেটিকে অস্বীকার করা হয়েছে। তারা বলছেন সরকারের নির্দেশনা অনুযায়ী তারা সড়ক থেকেই মূলত এই গাড়িগুলো ধরছেন এবং যেহেতু সরকার একটি কঠোর অবস্থানে গিয়েছে এবং এই যে অটোরিকশাগুলো চলে, এর আগেও আমি বেশ কয়েকবার সংবাদ 71 টেলিভিশনে প্রচার হয়েছে যে এই মিরপুরে সবথেকে বেশি সংখ্যক অটোরিকশা চলে, প্রায় 10,000-এর উপরে রয়েছে শুধুমাত্র মিরপুরে, পল্লবী এবং কাশী এলাকাতে। সেখানে কি মোটা অঙ্কের চাঁদা বাণিজ্য হয় এবং সেই চাঁদার ভাগ আসলে সব জায়গাতেই যায়। এখন এটি আসলে সরকার কতটা শক্ত হাতে দমন করবে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে কোনো ধরনের এই যে চাঁদার বাণিজ্য সেই ভাগ তারা পান না, তারা নানানভাবে বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়ভাবে যারা রাজনীতিতে জড়িত তারা এটিকে নানানভাবে উস্কানি দেন এবং তারা নানানভাবে এই বিষয়টিকে সামনে নিয়ে এসে
পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। অর্থাৎ প্রশাসনের মধ্য থেকেও কিন্তু আমরা এটি শুনতে পাই যে এই বিষয়টিকে তারা নানানভাবে সামনে নিয়ে এসে নানান বিষয় রয়েছে, তার কারণ এখানে একেবারেই মোটা অঙ্কের টাকা রয়েছে। কারণ আপনাকে আমি বলি যে মিরপুরে এর আগে আমি যখন এই সংবাদ সংগ্রহ করেছি তখন দেখেছি প্রতি মাসে অন্ততপক্ষে 2 কোটি টাকার চাঁদা ওঠে শুধুমাত্র এই অটোরিকশা থেকে। এবং এই অটোরিকশার যে 2 কোটি টাকার চাঁদা সেটি বারকোড দিয়ে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে যে চাঁদাবাজি সেই চাঁদাবাজি চলে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বেশ মারমুখী অবস্থানে রয়েছে এবং অ্যাকশনে রয়েছে। আরও একটি প্লাটুন পুলিশ এসেছে এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে। উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল নিক্ষেপ করছে, অর্থাৎ ফ্লাইওভারের উপর থেকে অনেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। ক্যামেরা পার্সনকে আসলে একটু সাবধান থাকতে হবে, কারণ যেভাবে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে যে কোনোভাবেই আসলে হতাহতের ঘটনা ঘটতে পারে। যে কেউ পুলিশকে লক্ষ্য করেই আসলে আরও একটি টিম যুক্ত হয়েছে পল্লবী থানার দিক থেকে, অর্থাৎ রূপনগরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে পুলিশের আরও একটি টহল টিম এসেছে। পুলিশ অনেকটাই টিয়ারশেল নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পাটনার দিক থেকে আমি যদি একটু দেখাই যে বাউনিয়ার যে দিকটি রয়েছে, আমি একটু এই দিকটাতে দেখাই, একজনকে খুব সম্ভবত পুলিশ পাটকেল নিক্ষেপ করার সময় ধরে নিয়ে এসেছে, কিন্তু তার বয়স খুব বেশি হওয়ার কথা না। এবং আমরা যখন দেখেছি যে আন্দোলন শুরু হয়েছে বা এই সহিংসতা শুরু হয়েছে তখন কিন্তু অনেক শিশুকেও আমরা দেখেছি যারা একেবারেই শিশু, তাদের হাতে লাঠিসোঁটা রয়েছে। এমনকি একেবারে 8 থেকে 9 বছরের শিশু, তার হাতে ইট দেখে আমরা আসলে সেটা ফেলে দিতে বলেছিলাম যে ইটটি হয়তো কারোর মাথায় লাগবে, তিনি হয়তো শুনেছেন, কিন্তু এত মানুষকে আসলে বলে বা এটি বোঝানো সম্ভব না, সে কারণেই পুলিশ। ইমন আমাদের যিনি ক্যামেরা পার্সন আছেন তার সঙ্গে সঙ্গে আপনি নিজেও সাবধানে খবর সংগ্রহ করুন। এর মধ্যে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে ছবিতে, যে একেবারেই রণক্ষেত্র তৈরি হয়েছে এলাকায় এবং এই কারণে যেটি আপনি বলছিলেনও যে দুপাশেরই রাস্তা বন্ধ, যান চলাচল একেবারেই বন্ধ, তাতে সাধারণ যাত্রীদের ভীষণভাবে ভোগান্তি হচ্ছে। এই পরিস্থিতি অর্থাৎ গাড়ি চলাচল শুরু হতে কত সময় লাগতে পারে, আপনি পরিস্থিতি দেখে কেমন আন্দাজ করতে পারছেন? গত 1 থেকে 1.5 ঘন্টা এই কালশি মোড় ব্যবহার করতে পারছে, সরাসরি বন্ধ রয়েছে। পুলিশের দুটি আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। মুহুর্মুহু আসলে পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট ছোড়া হচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে আনতে পুলিশের হাতে বিকল্প আসলে আমরা কিছু দেখছি না, কারণ অনেকক্ষণ ধরেই পুলিশের পক্ষ থেকে এটি সরানোর জন্য একটি চেষ্টা ছিল এবং চেষ্টা রয়েছে। সেই চেষ্টায় আসলে তারা সাড়া দেয়নি। তারা এক দাবিতেই আছে যে তাদেরকে আসলে অটো চলাচলের অনুমতি নিতে হবে। এখন সরকারের পক্ষ থেকে যে অনুমতি দেওয়া বন্ধ করা হয়েছে সেটি খুব দ্রুত এটি আলোচনায় বসে আসলে স্থানীয় সংসদ সদস্য আছেন ইলিয়াস মোল্লা এবং হাটারার দিকে যিনি রয়েছেন সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী, তাদের দুজনকেই আসলে এই বিষয়টা যদি ফয়সালা করতে হয় তাহলে এই অটোরিকশা চালকদের সাথে বসতে হবে, কারণ এটি একটি সংকট হয়ে গেছে। একদিকে সংকটটি হয়েছে যারা আসলে এই অটোরিকশাগুলো চালান তাদের জীবিকার একটি প্রশ্ন রয়েছে, তাদের বিকল্প কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার কথা তারা বলছেন, যে তারা হয়তো অটোগুলো ডাম্পিংয়ে যদি নিয়েও যায় তাদের ভর্তুকি হিসেবে যদি তাদেরকে কিছু দেওয়া হয় তাহলে তারা সেটি নিয়ে অন্য কোনো কিছু করবেন। একই সাথে বলছেন যে এই একই সাথে যদি এরকম 15-20 হাজার মানুষ বেকার হয়ে যান শুধু মিরপুরেই, তাহলে আসলে এই পরিস্থিতি খারাপের দিকে যাবে, চুরি ছিনতাই বাড়বে এবং আসলে অপরাধ প্রবণতা বাড়বে, সেই বিষয়টিও বলছেন। কিন্তু একই সাথে যে অবৈধ যে যানবাহন চলছে সেটির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। দুটোই আসলে সংকট রয়েছে, সেই সংকট দুটির জন্য এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য, তাদেরকে আসলে একটু উদ্যোগী হলে, কারণ এখানে যারা আছেন তারা আসলে স্থানীয় সংসদ সদস্যদের কথা শোনেন এবং তাদের যে লোকজন রয়েছে পরবর্তী পর্যায়ে কাউন্সিলর রয়েছেন, অন্যান্য ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতা রয়েছেন, তাদের মাধ্যমে বিষয়টা আসলে যদি সুরাহা করা যায়, কারণ স্থানীয় আওয়ামী লীগ যদি এখানে আসে বা স্থানীয় আওয়ামী লীগের যাদের সাথে এখানে সখ্যতা রয়েছে তারা অনেকটাই ডমিনেটিং করেন বা এখানকার যে মানুষজন রয়েছে তাদেরকে অনেকটা বোঝানোর মতো ক্ষমতা তাদের রয়েছে। এখন তারা কতটুকু এখানে আসবেন সেটি নিয়ে একটি প্রশ্ন রয়েছে, কারণ এখানে একটি নির্ধারিত বাণিজ্য রয়েছে, সেই বাণিজ্যের মধ্যে তারা কতজন আছেন বা এর আগেও আমরা যে অভিযোগ যাদের বিরুদ্ধে শুনেছিলাম তারা আসলে এই বাণিজ্য রেখে আসলে এই সংকট মোকাবেলার জন্য আসবেন কিনা। আমরা দেখতে পাচ্ছি কিছু স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্যে থেকে একটি দলকে আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন এবং সংকট সমাধানের তারা চেষ্টা করছেন এবং সেই সংকটটি যেন আর বৃদ্ধি না পায় সেই চেষ্টা রয়েছে, কিন্তু আসলে সকল পক্ষেরই দরকার। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে সংকটটি আসলে কিভাবে নির্ধারণের জন্য আপনারা চেষ্টা করছেন, আপনারা স্থানীয় রাজনীতির সঙ্গে। আমরা চাচ্ছি যে যেহেতু সরকার অবৈধ অটো রিক্সা ব্যাটারি চালিত যেগুলো নিষিদ্ধ করছে, এগুলার কারণে এখন যে আপনার গ্যারেজ মালিক প্লাস
আপনার ড্রাইভাররা এটা মিলে এটা একটা আন্দোলন করতেছে যাতে সব রাস্তাঘাট বন্ধ, যাতে ওদেরও চালাইতে দেয়। কারণ ওদের দাবি এটা তো অযৌক্তিক, কারণ এটা তো অবৈধ, এটা সবাই জানে। তারপরে ওরা এখন সরকার এটা নির্ধারণ করবে কিভাবে কি করবে। আমরা স্থানীয়ভাবে করে কি সমস্যা সমাধান করা সম্ভব ওদের সাথে? এটা সম্ভব হতে পারে, যদিও আমাদের স্থানীয় এমপি খুবই জনবান্ধব এমপি আল্লাহ ইলিয়াসউদ্দিন মোল্লা, উনি হয়তো ডাকবে, ডেকে হয়তো ওনাদের সবাই সমস্যার সমাধান করতে পারে। ইনশাল্লাহ হবে, আশা করি আমরা। পুলিশ এই দিকে আসলে এখন যারা এই 12 নম্বর ভাসান টেকের দিকের যে সড়কটি রয়েছে সেই সড়কেই আসলে মূলত রিক্সার গ্যারেজ। এর ভেতরেও আমি এর আগে সংবাদ সংগ্রহ করার জন্য বেশ কয়েকবার ঢুকেছি। এখানে প্রায় 40টির মতো রিক্সা গ্যারেজ আছে এবং 1000 খানেকেরও বেশি অটো রিক্সা এখানে রয়েছে। যেটি স্থানীয় যেখানে এখানকার যারা আওয়ামী লীগ নেতা এসেছেন তারাও বলছেন যে স্থানীয় এমপি হস্তক্ষেপ করছেন এবং তিনি চেষ্টা করছেন সংকট সমাধানের। আসলে প্রশাসনের যে ভূমিকা এটি আসলে প্রশাসন এখন হয়তো তাদেরকে নিবৃত করতে পারবে, কিন্তু যদি 15 মিনিট 20 মিনিট বা সন্ধ্যার পরে তারা আবার সড়কে নেমে আসে, আগামীকাল নেমে আসে, তাহলে এই সংকটটি কিন্তু আসলে খুব দ্রুত কাটবে না। এই জন্য আসলে স্থানীয় যারা সংসদ সদস্য রয়েছেন দুদিকেই আমরা যদি বলি যে এদিকেও কিন্তু ইসিবি চত্বর এলাকাতেও রিক্সা রয়েছে, যেটি আসলে তথ্য প্রতিমন্ত্রীর এলাকা, MA আরাফাতের নিয়ন্ত্রণাধীন এলাকা, তিনি সেই এলাকার জনপ্রতিনিধি। সব থেকে বেশি সংখ্যক রিক্সা আসলে মিরপুরে যে এলাকার সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, তাদের দুজন যদি আসলে তারা প্রতিনিধি করে এখানে পাঠান যারা এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যদি তাদের নিবৃত্ত করা যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ খানিকটা কমানো যায়, সেই চেষ্টার কথা আমরাও বলছিলাম। এমন খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে আমরা ফিরব। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক ইমন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধ করে চালকদের যে বিক্ষোভ হচ্ছিল সেই বিক্ষোভের সবশেষ খবরাখবর। এর আগে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। সকাল 10টার পর থেকে মিরপুরে বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। এর ফলে মিরপুর জুড়ে তীব্র যানজট দেখা দেয়। দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকার ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। চালকদের অভিযোগ, ব্যাটারি চালিত ইলেকট্রিক যন্ত্রাংশ আমদানি বন্ধ না করে হঠাৎ করে রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। পুনর্বাসন ছাড়া রিকশা বন্ধের সিদ্ধান্ত হঠকারী বলেও জানান তারা। 50,000 টাকা কিস্তিতে উঠে আমি একটা অটো গাড়ি বানাইছি, ঠিক আছে। আমি হায়েস্ট এটা 6 মাস চালাইতে পারবো যদি কোনো পার্টস না আসে। তাহলে আগে তারা ইনপুট বন্ধ করুক, তারপর অটো গাড়ি বন্ধ করুক। আমাকে কর্ম সুযোগ দেব, আমাকে সময় দেব, 6 মাসে সময় দেব, 6 মাস গাড়ি চলেন। আর আমরা ইনপুট বন্ধ করতেছি। অফিস আদালতে এসি চলে, এই যে বিদ্যুৎ, এই যে মেট্রো চলতেছে এসি কারেন্টে, তাহলে এখানে কারেন্ট সমস্যা হইতেছে না? তাহলে আমাদের এখানে শুধু অটোতেই কেন কারেন্ট সমস্যা? রিক্সা চালায় একটা 3টা ফ্যামিলি বাসে, একটা হলো ড্রাইভার, একটা হলো মালিক, একটা হলো রিক্সার গ্যারেজ। এখন যে এই মুহূর্তের জন্যে আমাদের পেটে লাথি দিয়ে যে গাড়ি বন্ধ করতেছে, আমরা কি করব? আছেন একাত্তরে চলছে সংবাদ সমগ্র। কিরগিজস্তানের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কোনো বাংলাদেশি ছাত্র আহত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওকাবের সেমিনারে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূতকে কিরগিজস্তানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে 4 পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি বেসরকারি মেডিকেলে পড়া বাংলাদেশের প্রায় 1200-র বেশি শিক্ষার্থী। কিরগিজস্তানে আমরা আমাদের ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি। সেখানে যে বিদেশি ছাত্রদের উপর বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে, সেই জন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। রাজস্ব আদায়ে ইতিহাস সৃষ্টির দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। দায়িত্ব নেয়ার 4 বছর পূর্তিতে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ সময় প্রতিটি ওয়ার্ডে 11টি খেলার মাঠ সংস্কার ও প্রতিষ্ঠা করা হয়েছে। সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত রাখতে দায়িত্বে অবহেলা, গাফিলতি, দুর্নীতির জন্য 4 বছরে 38 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানান শেখ ফজলে নূর তাপস।
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বেগবান করতে আমরা নতুন মশক কর্মী নিয়োগ দিয়েছি। এখন 1050 জন মশক কর্মী, মশক সুপারভাইজার নিয়মিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। আমাদের যন্ত্রপাতি সহ আমাদের মানসম্পন্ন কীটনাশক, ফগার মেশিন, হস্তচালিত যন্ত্র, 17টি হুইলবেয়ার মেশিন দিয়ে মশক নিয়ন্ত্রণ করা হতো, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 600টি হস্তচালিত মেশিন, 535টি ফগার মেশিন এবং 29টি হুইলবেয়ার মেশিন আমরা ক্রয় করেছি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। 4 দিন ধরে তাকে ফোনে বা কোনো মাধ্যমে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবারের সদস্যরা। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জানান, গত 12 মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর কথা হলেও 15 তারিখ থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। গতকাল সংসদ সদস্যর খোঁজ নিতে তার ভাতিজা সাইমন সহ 3 জন ভারতে যেয়েও কোনো সন্ধান পাননি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে। 11 বছর পর আবারও এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা। সাইক্লিস্ট বাবর আলীর হাত ধরেই এই লাল সবুজ পতাকা উড়ল এবার। 5ম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন হালদাপাড়ের বাবর। রবিবার বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতের 15,500 ফুট ওপরে সকালেই অবতরণ করেন বাবর। তবে বাবরের অভিযান এখনও শেষ নয়। তার আসল লক্ষ্য পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও, যেখানে এখনও কোনো বাংলাদেশি পৌঁছায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন 33 বছর বয়সী বাবর আলী। নিয়মিত করতেন ক্রস কান্ট্রি সাইক্লিং এবং কায়াকিং। এদিকে বাবর আলীর এমন অর্জনে আনন্দের বন্যা বইছে চট্টগ্রামের হাটহাজারীর নজুমিয়া হাট বুড়িচর এলাকায় তার বাড়িতে। এভারেস্ট জয়ের খবরে গর্বিত বাবরের বাবা লিয়াকত আলী ও মা লুৎফুন্নাহার বেগম। 8:45-এর দিকে মনে হয় পৌঁছাই। আমি 8:30টার দিকে ফরখানকে ফোন দিয়েছিলাম। ফরখান বলছে, আন্টি বাবর ওঠার পথে আল্লাহ দিলে সুস্থ আছে, এই খবরগুলো পাইছি, ও এখনো ওখান থেকে নামিয়ে আসেনি। এটা নিয়ে আমরা টেনশনে আছি। খুব এক্সাইটেড আমরা, কিন্তু এখনো সংখ্যামুক্ত হয় না যতক্ষণ পর্যন্ত সেই বেসমেন্টে ফিরে না আসবে। তারপর মানে একটা এক্সট্রাঅর্ডিনারি দেশের 10-এর এবং বাংলাদেশের একটা বিজয়, আমরা সেটা মনে করি এটা বাংলাদেশের এবং সবাই অহংকার মতন। পুলিশ বাহিনীর কোনো সদস্যের উদ্দেশ্যমূলক ভুলের ব্যাপারে কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতিতে চলছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রবিবার সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। আইজিপি জানান, উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নির্দেশ দেবে পুলিশ তা পালন করবে। শেখ হাসিনা সরকারের সময়ে জনবল নিয়োগ সহ পুলিশ বাহিনীর যথেষ্ট উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, এ সময় বাংলাদেশ থেকে অনেকটাই জঙ্গি নির্মূল হয়েছে। দেশের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের শতভাগ প্রস্তুতি রয়েছে বলেও জানান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে আমাদের অনেক জনবল বৃদ্ধি পেয়েছে, লজিস্টিক, ইকুইপমেন্ট, ক্যাপাসিটি, দেশে বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সামনে যে কোনো ধরনের চ্যালেঞ্জ যদি আসে, সেই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করতে হয় সেটা তাদের জানা আছে। সকল ধরনের চ্যালেঞ্জ, সামনের যত চ্যালেঞ্জই আসুক সেটা মোকাবেলা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার সবথেকে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1178 টাকা বাড়িয়ে 1,18,460 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ভ্যাট ও মজুরি সহ এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ক্রেতাদের 1,31,000 টাকার উপরে গুনতে হবে, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। এর আগে স্বর্ণের অলংকারের এত দাম কখনো হয়নি। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী হলমার্ক করা প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,13,083 টাকা, 18 ক্যারেট 96,916 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে হয়েছে 80,132 টাকা। আগামী 22 মে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে ইন্টারন্যাশনাল ক্যান্সার ও পলিয়েটিভ কেয়ার কনফারেন্স 2024 আয়োজন করা হয়েছে। কনফারেন্সটি উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। রবিবার গুলশানের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ বলেন, কনফারেন্সে হেলথ কেয়ার বিশেষজ্ঞ, গবেষক ও নীতি নির্ধারকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিশেষজ্ঞরা ক্যান্সার চিকিৎসা,
প্যালিয়েটিভ কেয়ার এবং ব্যথাজনিত ব্যবস্থাপনা নিয়ে সবশেষ অগ্রগতি তুলে ধরবেন। কনফারেন্সে ক্যান্সার নিবারণ ও সচেতনতা বৃদ্ধি, সঠিক সময়ে ক্যান্সার শনাক্তকরণ বিষয়ে আলোচনা হবে বলে জানায় কর্তৃপক্ষ। ইউএসএর 3টা ইউনিভার্সিটি, 3টা ইনস্টিটিউশন, হার্ভার্ড ইউনিভার্সিটি, দেন ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল, সিমন্স ইউনিভার্সিটি, তারা আমাদেরকে সাপোর্ট করতেছে, ফলে তাদের ডেলিগেশন আমাদের এখানে আসছে। আমাদের ন্যাশনাল এক্সপার্টরা আমাদেরকে সাপোর্ট করছেন, ওনারাও স্পিকার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। অমর এই গানের রচয়িতা বরেণ্য লেখক সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি 2022 সালের 19শে মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। কাজের স্বীকৃতির জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, ইউনেস্কো সাহিত্য পুরস্কার এবং স্বাধীনতা পদক। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করার উদ্যোগ নিয়েছে আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদের জাতীয় কমিটি। রবিবার সকাল 11টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আব্দুল গাফফার চৌধুরীর কবরে পুষ্পার্ঘ্য নিবেদন করে এই কমিটি। এরপর বিকেলে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে তার জীবনভিত্তিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং একই মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।